আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান একটা সিরিয়াস অ্যালিগেশন দিচ্ছে বাংলাদেশের ওপর, যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসএ অবস্থান করতেছে, যেটা ভারতের সেভেন সিস্টার এবং বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে এবং অস্ত্র সরবরাহ করবে বাংলাদেশকে ভূখণ্ড ব্যবহার করে। এই এই বিষয়ে ওদের টিভি 9 বাংলা, আজকের পত্রিকা বাংলাদেশের, তারপরে ডেইলি ক্যাম্পাস, তারপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি ইত্তেফাক, সবাই একই ধরনের খবর প্রকাশ করছে। সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী প্রধান এটা বলছে, এটা সঠিক। মানে ওর বক্তব্য যে ভুয়া না, এটা সঠিক। কিন্তু এর ফলাফলটা কি আপনি যদি দেখেন, এটা সাউথ এশিয়ার ম্যাপ। এই যে এখানে পাকিস্তান, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তো 1971 সালে বাংলাদেশ খুব সহজে কিন্তু স্বাধীন হয়ে যায়। মানে যদি আপনি সামরিক স্ট্র্যাটেজি অনুযায়ী চিন্তা করেন, খুব সহজে স্বাধীন হয়ে যায়। আহ, মাত্র 9 মাসে পৃথিবীর খুব কম দেশই স্বাধীন হয়েছে। এবং খুব সহজে স্বাধীন হওয়ার কারণ হচ্ছে 93,000 সৈন্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করছে। একটাই কারণে। সেই কারণটা কি দেখেন, ওদের ভৌগোলিক অনেকে মনে করে বাংলাদেশ পাকিস্তানের ঘাঁটি হয়ে যেতে পারে, বা পাকিস্তানের মানে একটা কাল্পনিক মানে বিষয় নিয়ে আলোচনা করি আমরা, যে পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ। মানে কি মানে ব্রেন বুদ্ধি না থাকলে যা হয়। পাকিস্তান 1971 সালে পরাজিত হয়েছে একটাই কারণে, সেটা হলো এই ভারত মহাসাগর ঘুরে আসতে হইতো এখানে সাপ্লাই চেন ঠিক রাখার জন্য, অর্থাৎ অস্ত্র, গোলাবারুদ, খাবার, রসদ এগুলো পৌঁছানোর জন্য। তো এখানে 5,000 কিলোমিটার দূরে, অলমোস্ট 5,000 কিলোমিটার দূরে ওদের আসতে হইতো ঘুরে। তো ভারতীয় নৌবাহিনী কী করছে, সহজে এই চেইন কাট অফ করে দিছে, যে কারণে সাপ্লাই চেইন আর পৌঁছতে পারে না, এবং পাকিস্তান সেনাবাহিনী যে গোলাবারুদ ছিল তা দিয়ে ওইভাবে লড়াই করতে পারে নাই। আর লড়াই করতে না পারার কারণে কী হয়েছে, অল্প দিনেই ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে ক্যাপচার করে ফেলতে পারছে। এবং ওরা যদি যেই শক্তি ছিল সেটা নিয়ে ডিফেন্ড করতে যেত, তাহলে 93 সৈনিক একটা বড় অংশ নিহত হইতো। তো সিরিয়াস ক্যাজুয়ালিটি এড়াইয়া ওরা আপনার চলে গেছে। তো বাংলাদেশ খুব সহজে স্বাধীন হয়ে গেছে। তো আমি সেটা নিয়ে আলোচনা করতেছি না, আলোচনা যে নিয়ে করতেছি সেটা হচ্ছে পাকিস্তান বরাবরই চায় ভারতকে বিভক্ত করতে। কারণ ভারত একটা বড় দেশ, তো ভারতকে যদি বিভক্ত করা যায় পাকিস্তান নিরাপদ থাকবে, এটাই নিয়ম। আপনার প্রতিবেশীকে যদি আপনি দুর্বল রাখতে পারেন ডিফেন্সের দিক থেকে, তাহলে আপনি নিরাপদ থাকবেন। আপনি দেখেন এত বড় বাংলাদেশ, এত বড় ইন্ডিয়া, বাংলাদেশের সব দিক দিয়ে ইন্ডিয়ার অবস্থা। তো এমন অবস্থায় বাংলাদেশেরও সেম চাওয়াটা উচিত, যে আমার এত দিকে যদি ইন্ডিয়ার সীমান্ত না থাকে, অন্য দেশের সীমান্ত থাকে, তাহলে মনে হয় আমি নিরাপদ থাকবো। মনে হয় না, এটাই ট্রু, আমি নিরাপদ থাকবো। তো পাকিস্তান কি করে দেখেন, এইটা হলো কাশ্মীর এবং লাদাখের ভূখণ্ড। এই অংশে পাকিস্তান, এই অঞ্চলে যে বিদ্রোহী গোষ্ঠী আছে, এটা হলো আকসাই চীন, যেটা ইয়ার দখলে, চীনের নিয়ন্ত্রণে। এটা হলো পাকিস্তানের কাশ্মীর, হ্যাঁ, এটা হলো পাকিস্তানের আন্ডারে আছে, আর এটা হলো ভারতের আন্ডারে আছে। তো এই কাশ্মীরকে স্বাধীন করার জন্য ভারত বিভিন্ন ধরনের, পাকিস্তান বিভিন্ন ধরনের সমরস্ত্র প্রশিক্ষণ দিয়ে, সাপ্লাই দিয়ে ওদের সহযোগিতা করে এদের বিদ্রোহী গোষ্ঠীদের। এবার পাঞ্জাব আছে এদিকে, এই পাঞ্জাবেরও সেম ট্রিটমেন্ট ইদানিং দিতেছে পাকিস্তান, যার ফলে পাঞ্জাবও স্বাধীনতার পথে অগ্রসর হবার চেষ্টা করে। এছাড়াও ওদের যে মধ্যপ্রদেশ, এই অঞ্চল দিয়ে বিভিন্ন জায়গা আছে, সেখানেও সমরস্ত্র সাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব না, কারণ এটা তো ভিতরে। কিন্তু আপনি যদি সেভেন সিস্টার, এই যে দেখেন, এটা হলো শিলিগুড়ি করিডর, এবং এটা হলো সেভেন সিস্টার, বিভিন্ন রাজ্য, এটা যেমন অরুণাচল, এটা ত্রিপুরা, এটা মিজোরাম, এটা মণিপুর, হ্যাঁ, এটা নাগাল্যান্ড, এরকম। তারপরে আপনার এটা হলো আসাম। তো এই সব রাজ্যে আপনার বিদ্রোহের মাত্রা চরমে পৌঁছেছে, চরমে মানে ভয়ঙ্কর লেভেল অবস্থা আছে। বিশেষ করে এই মণিপুরে আপনার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত পরশু দিন এই অঞ্চলের দায়িত্ব ভারতীয় সেনাবাহিনী নিছে, কিন্তু অথচ মিডিয়া এ নিয়ে আলোচনা নাই। বিশ্ব মিডিয়া হলে এতদিনে অন্য দেশ হলে অনেক ফোকাস পাইতো। এখানে বেসামরিক প্রশাসন ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামাইছে। এমন কি, এমনভাবে টহল দেয় সেনাবাহিনী, স্বাভাবিক পর্যায়ে টহল দেয় না, ভয়ে সেনাবাহিনী পর্যন্ত আপনার টহল দেয় খুব সিকিউরিটি নিয়ে, এরকম একটা অবস্থা। এটার কারণ কি? কারণ হলো পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে। মিয়ানমার আপনারা জানেন যে সরকারের নিয়ন্ত্রণে নাই, যে কারণে মিয়ানমারের
বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আছে যাদেরকে মদত দেয়, যেমন আরসা আছে, ওদের রোহিঙ্গা স্যালভেশন আর্মি যেটাকে আমরা জানি। তো ওদেরকে ওয়েপনাইজ করে হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, যারা ভারতের যে এখানে একটা লাইন করার কথা প্রজেক্ট কালাদান, সেটা ভারতের এই অঞ্চলে সাপ্লাই চেন ঠিক রাখার জন্য কাজ করবে, যেহেতু এখান থেকে ঘুরে যাইতে হয় শিলিগুড়ি করিডোর দিয়ে, বাংলাদেশ দেবে না সিরিয়াস মুহূর্তে। তো দ্বিতীয় বিকল্প হিসেবে এখান দিয়ে ব্যবস্থা করেছিল, কিন্তু সেটা বন্ধ করে দিছে বিভিন্ন ক্যাজুয়ালিটির কারণে, এবং আরসারও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু পাকিস্তান যেটা চায় মেইনলি, আপনার সেভেন সিস্টার যেন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে স্বাধীন হয়ে যায় পুরোপুরি। তো স্বাধীন হইলে বাংলাদেশ কিন্তু সবচেয়ে লাভবান হবে এবং পাকিস্তানও লাভবান হবে, কারণ ভারত দুর্বল হবে। কিন্তু বাংলাদেশ কীভাবে লাভবান হবে আপনাদের দেখাই। সেভেন সিস্টার যদি স্বাধীন হয়ে যায়, আপনি দেখেন এখানে আলাদা আলাদা কয়েকটা রাষ্ট্রই হতে পারে, তো চীনের সাথে আমাদের সরাসরি সীমান্ত থাকবে। দেখেন এইখানে যদি কাট অফ হয় মানে কোনোভাবে, কারণ পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা পঞ্চগড়ে আইছিল, হ্যাঁ, এই শিলিগুড়ি করিডোর দেখার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রদানের দাবি অনুযায়ী। তো সেক্ষেত্রে এখানটা কাট অফ করার একটা প্ল্যান এরকম কিছু একটা থাকতে পারে। তো ধর না আমি সেই প্ল্যানটা আছে, তাহলে লাভটা কার দেখেন। আমি নেপালের সাথে সরাসরি সীমান্ত পাইতেছি, তখন বাণিজ্য করার জন্য ভারতের উপরে দ্বারস্থ হইতে হইতেছে না। ভুটানের সাথে সরাসরি সীমান্ত পাইতেছি। আমার শুধুমাত্র রংপুরের কিছু একটা অংশ, রাজশাহী এবং খুলনা ছাড়া আমার এই রেস্ট অফ দ্য কান্ট্রি, চিটাগং, তারপরে আমার সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুরের একটা অংশর সীমান্ত ভারতের সাথে থাকতেছে না, এই সীমান্ত হয়ে যাবে এই সব রাষ্ট্রের সাথে। তখন আমি কিন্তু খুব সহজে চীনের সাথে এখান দিয়েও নতুন যদি রাষ্ট্র হয়, আমি এটার উপর দিয়ে বাণিজ্য করার ব্যবস্থা করতে পারবো। ভুটানের উপরে যাইতে পারবো তখন আমি, হ্যাঁ, কারণ এটা রাষ্ট্র হলেও ভুটানের উপর দিয়ে যেতে পারবো আমি, কারণ ভুটানের সাথে এরকমই সম্পর্ক। অথবা আমি এখান দিয়ে আরেকটা রাষ্ট্র হলে সেখান দিয়েও আমি যেতে পারবো, মানে অপশনের কোনো অভাব নাই। পাশাপাশি মিয়ানমারের মধ্যে দিয়ে যাওয়ার তো একটা প্ল্যান আছে আমাদের। তো প্রচুর অপশন আমাদের তৈরি হবে, 5 থেকে 6টা অপশন আমাদের কাছে তৈরি হবে, যেটা আমরা সরাসরি চীনের সাথে বাণিজ্য, মানে চীনের মতো একটা বড় অর্থনীতি, সামরিকভাবে শক্তিশালী এমন একটা দেশের সাথে আমাদের যদি কানেক্টিভিটি বাড়ে, সেটা ভারতের জন্য যে কত ক্ষতি এবং বাংলাদেশের জন্য কত লাভবান, সেটা আপনি ম্যাপ দেখলেই বুঝতে পারবেন যে মানে কতটা গেম চেঞ্জার। তখন কিন্তু ভারতের আমরা সহজেই ডিফেন্ড করতে পারবো এবং সেটা আমাদের জন্য বেটার। তো মণিপুরের মতো বাংলাদেশের ভূখণ্ড সেমভাবে পাকিস্তান ব্যবহার করছে ভারতের দাবি অনুযায়ী। যেমন ধরেন এই ত্রিপুরা বাংলাদেশ দিয়ে অস্ত্র সাপ্লাই করা কিন্তু খুব সহজ, আমরা করি না, কিন্তু ভারত যে করে না তা কিন্তু না। ভারত কিন্তু ঠিকই তার পার্শ্ববর্তী দেশে একই ট্রিটমেন্ট দিতেছে ভাঙার জন্য, ছোটো ছোটো কান্ট্রি বানাইতে চাইতেছে, বাংলাদেশ ভাঙতে চায়, শ্রীলঙ্কা ভাঙতে চায়, পাকিস্তান, নেপাল সব রাষ্ট্রই ভাঙতে চাইতেছে। যেমন এই যে এটা হলো পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য বেলুচিস্তান, এটা হলো বেলুচিস্তান। এই বেলুচিস্তানে কি করে, ইরানের সহযোগিতায় পূর্বে সমরস্ত্র সাপ্লাই দিত এই বেলুচিস্তানে। তো চায়না ইরানের সাথে ভালো সম্পর্ক এবং ইরানের উপর প্রভাব আছে, চায়না ইরানের চাপ দেওয়ার কারণে ইরান সেটা অনেকটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার ফলে কী হয়েছে, কিছুটা কমছে, কিন্তু আফগানিস্তানের সরকার পরিবর্তন হয়েছে এবং আফগানিস্তানের সাথে এখন যৌথভাবে কাজ করে হলো ইন্ডিয়া, এবং সেই আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখন এখানে ওয়েপনাইজ করার চেষ্টা করে। এবং বেলুচিস্তানের অবস্থা খুব একটা ভালো না, ওখানে ভোলাটাইল কন্ডিশন। নেপালের যে এই পুরা সীমান্ত দিয়ে, ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, এখান দিয়ে কী করতেছে, ওয়েপনাইজ করার চেষ্টা করতেছে ইন্ডিয়া, যাতে এখানে আপনার বিদ্রোহের মাত্রা বেশি ধারণ করে। এবং এখানের বেশিরভাগই হলো ভারতীয় বংশোদ্ভূত লোকরা থাকে, ভারতীয়, ঠিক আছে। তো ওদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে এবং এই অঞ্চল নিয়ে নেপাল খুব ঝামেলার মধ্যে আছে। বাংলাদেশের এই চিটাগং হিল ট্র্যাক্সের এই 3টা খাগড়াছড়ি, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি, তো এই অঞ্চল নিয়ে ঝামেলার মধ্যে আছে বাংলাদেশও। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ না ইন্ডিয়ার মতো, কারণ বাংলাদেশে ওখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল, তো এখন পুরাটাই বাঙালি অধ্যুষিত অঞ্চল। 3 অঞ্চলে বাঙালি বেশি, 50% মোর দেন। তো 50% মোর দেন হওয়ার কারণে আমরা ওখানে বেশ একটা শক্তিশালী পজিশনে আছি এমনিতেই। তো সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি মণিপুরের মতো কিংবা মিজোরামের মতো, নাগাল্যান্ডের মতো এরকম না, ত্রিপুরার মতো। তা আমরা এখানে কিন্তু সহজেই ওয়েপনাইজ করলে এই 7 রাজ্য কিন্তু স্বাধীন হতে পারে। অ্যাটলিস্ট যদি এখান থেকে একটা মানে কাট অফ করে দেওয়া যায়, মানে এখান থেকে কোনোভাবে কাট অফ করে দেওয়া যায় কোনো একটা ওর কিংবা বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে, আপনার ভারতীয় সেনাবাহিনী পাগল হয়ে যাবে। দেখেন
আপনার সেনাবাহিনী যদি অভ্যন্তরীণভাবে চাপে থাকে আপনি কিন্তু বাইরের দিকে ফোকাস দিতে পারবেন না, অসম্ভব। তো ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে সেটাই দেখেন, আগে কাশ্মীরে অলমোস্ট ওদের 9 লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকতো, নিরাপত্তা বাহিনী, আধা সামরিক মানে সব বাহিনী মিলে 9 লক্ষ, একটা রাজ্যের ছোট্ট একটা অংশে 9 লক্ষ মোতায়েন থাকতো। স্টিল তারা এখানে 7-8 লাখের মতো আছে। তো একইভাবে যদি মণিপুরে এখন পরিস্থিতি ভয়াবহ, ভারতীয় সেনাবাহিনী মনে হয় 1 লাখের উপরে সৈনিক আছে এখানে। তো এইভাবে যদি ত্রিপুরা, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড একই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে দেখেন ভারতীয় সেনাবাহিনীর এখানে লাগবে 20 লাখ। কারণ এখানে এত মানে সামরিক এবং আধা সামরিক সব বাহিনী মিলে ভারতীয় সেনাবাহিনী তো 20 লাখ নেই, 14 লাখ আছে। তো এত ঝামেলার মধ্যে ওরা একটা সময় মানে হাল ছেড়ে দেবে, এবং হাল ছেড়ে দিলে এই অঞ্চল স্বাধীন হয়ে যাবে। এবং চীন যদি কোনোভাবে, চীন তো এই অঞ্চল অলরেডি নিজেদের অংশ বলে দাবি করেই, যে অরুণাচলের একটা বড় অংশ দাবি করেই। তো অরুণাচল হয়ে গেলে চিন্তা করেন, এখান থেকে অল্প একটু জায়গা, এই জায়গাটা এই জায়গা তো আবার ভারতে বলে ভারতের, কিন্তু এইটা আসলে ভারতের জায়গা না। এই যে এগুলো হলো ভুটানের জায়গা। তো ভুটান চীনের সাথে নেগোসিয়েশন করতে চায়, ভুটানরে বলছে এখানটা 140 কিলোমিটার ছেড়ে দেবে চায়না, বিনিময়ে এখান দিয়ে ভুটানের ছাড়তে হবে মাত্র 40 থেকে 50 কিলোমিটার। কারণ স্ট্র্যাটেজিক্যালি এটা গুরুত্বপূর্ণ, চিকেন নেকের কাছাকাছি। তো দেখেন এখানটা যদি চায়না মাত্র এখানটা চলে আসে, এখানে কিন্তু চায়নার সাথে বাংলাদেশের দূরত্ব কিন্তু বেশি না, মাত্র 44 কিলোমিটার এখান থেকে। 44 কিলোমিটার, এখান থেকে 44 কিলোমিটারের মতো। আর এখান থেকে যদি কাট আপ করি তাহলে মাত্র হয় 22 কিলোমিটার থেকে কম। তো দেখেন 44 কিলোমিটার দূরে এই জায়গাটা যদি নিয়ে নেয় কোনোভাবে, আমরা একদম মানে ওরা তো কাট অফ হবেই, পাশাপাশি আমরা বিশাল একটা ভূখণ্ড পেয়ে যাব। তো এটা ভারতীয় পাকিস্তান সেনাবাহিনী চায় কিনা আমি জানি না, গোয়েন্দা সংস্থা অবশ্যই চেষ্টা করবে, এটা স্বাভাবিক। ভারতীয় সেনাবাহিনী প্রধান এলিগেশন দিছে, এটা এলিগেশন দিছে, আমি মনে করি এটা সত্য কি মিথ্যা এটা পরে কথা, সত্য হওয়া উচিত। কারণ আমরা চাই যে ভারত বিভক্ত হোক, এবং বাংলাদেশের সেরকম কোনো সম্ভাবনা নেই যে বাংলাদেশ বিভক্ত হবে। কারণ আমাদের পার্বত্য চট্টগ্রামে সব মিলে কত আছে আপনার, সব মিলে যারা মানে উপজাতি যদি চিন্তা করি 10 লাখ উপজাতি আছে সব মিলে, 10 লাখও নাই বর্তমানে, 8 লাখ। তো 8 লাখের মধ্যে মানে বাঙালি আছে আরও 10 লাখ। তো আপনি সেম টু সেম, তো ওখানে কোনো সম্ভাবনাই নেই আপনার স্বাধীনতার, এরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখানে দেখেন, এখানে বেশিরভাগই ট্রাইবাল, ওরা হিন্দু থাকতে পারে, কিন্তু ওরা স্বাধীনতাও চায়। আমাদের উপজাতিদের মধ্যে আমাকে মুসলিম নেই, একটা ভাস্ট মেজরিটি হলো মুসলিম। তো ওইসব চিন্তা করে লাভ নেই। তো এই অংশটা স্বাধীন হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই অংশ স্বাধীন হলে আমার লাভ কী? লাভেই লাভ, অনেক লাভ। চায়না অনেক ঘুরে কিন্তু বাণিজ্য করতে হয়, চায়নার ক্ষেত্রে অনেক ঘুরে বাণিজ্য করতে হয়, ওই মালাক্কা প্রণালী দিয়ে এসব বাণিজ্য করে এখানে ভারত মহাসাগর দিয়া। কিন্তু আমি কি করব, আমার এখান থেকে স্বাধীন হয়ে গেলে আমি এখান থেকে আমার ভূখণ্ড ব্যবহার করে বাণিজ্য করবে ইজিলি। তারপরে এই সব রাজ্য স্বাধীন হলে এরা সরাসরি আমার উপরে নির্ভরশীলভাবে বাণিজ্য করবে। নেপালের সাথে সীমান্ত থাকলে নেপাল আমার ভূখণ্ড ব্যবহার করবে, নেপালের সাথে ভূখণ্ড, এই ভূখণ্ড নিয়ে বিরোধ আছে, এই যে এখান দিয়ে এই ভূখণ্ডটু নেপালের কিন্তু ভারত দখল করছে। তো এখানে নিয়ে বিরোধ আছে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো না, সেক্ষেত্রে আমার ভূখণ্ড ব্যবহার করবে, ভুটান ব্যবহার করবে। আমি মানে এই অঞ্চলের হব গ্লোবাল পাওয়ার। ডক্টর ইউনুস একটা ভালো কথা বলছে যে চায়না ইন্ডিয়া আগাইতে হইলে আমার ছাড়া আগাইতে পারবো না। তো এই বিষয়টাকে আসলে কাজে লাগাইতে হবে, ভিশনারি হইতে হবে, আদারওয়াইজ শক্তিশালী হওয়া কঠিন। আজকে এই পর্যন্তই।